পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে আকুতি শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে। তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চির দূরত্ব নেই। দুটা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি। আবির সঙ্গ পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৩৯। লেখিকা সালমা চৌধুরী। আর আমি প্রীতম বলছি। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। তখন অনিশ্চিত ব্যাপারটা ভুলে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি। এই রকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছেকৃত তোকে দিব এতটা নিষ্ঠুর আমি না। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনও অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি? আমার বাসার মানুষ সবটাই জানে। বরং ওই সময়টাতে আব্বু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না। মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করল, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্ভাগাছে ফাঁস নিব, তবুও দুশ্চরিত্রা ব্যাটাকে মিস করব না। মেঘার বন্যা দুজনেই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যাপু, তুমি দুর্ভাগাছে ফাঁস নিবা কেন? মেঘার বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না। হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখেই ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকল, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল। খেয়েছো কিছু? না। খেতে দিই? না, খিদে নেই। তানভীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর এসব কিভাবে সহ্য করিস? কি সব? এত অনিয়ম? মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, তোর ভাইও লজ্জা পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলছি। আমায় মাফ করে দে। মেঘ মুচকি হেসে বলল, করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুই আমার ভাব। এটুকু বলেই মেঘ থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরও কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ উপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমায় ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদু স্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনও মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন?
মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীর সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, ছেলের নাম কি, করে কি? নাম ঠিকানা জানি না, বন্যার মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথাও হয়েছিল, তারপর জানতে পারছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিয়েছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কবে ভাঙছে? মেঘ মনে বলল, 3-4 বছর আগে। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবন এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরও বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতেই যাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে আমি কি এখনও সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষা করার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দিব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই? মেঘের শান্ত মন আবার অশান্ত হয়ে উঠেছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্য বার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল। মিম তখন পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করল, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যা আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রু কুঁচকে প্রশ্ন করল, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আঁতকে উঠে বলল, আবির ভাই আর? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাই আমার। মিম মাথায় ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়া? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল, এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যাবুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদু স্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যাপুকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মেশে। তাছাড়া ভাইয়ের পাশে দুজনকে মানাবেও ভালো। আবির বাসায় নেই 1 সপ্তাহ হতে চলল। বাড়ির পরিবেশ থমথমে। কেউ কারোর সাথে তেমন কথা বলে না। সবার ভেতরেই চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেল দিকে হালিমা খান সোফায় বসেছিলেন। ওনাকে দেখে মালিয়া খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ ভালো জানেন। মালিয়া খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বুও তেমন রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না। সেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না। সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে, সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিয়া খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি। রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাইরে গেলেই ওনার সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল। কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো, তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন, আফা, একটা কথা বলি। মালিহা খান ভ্রু কুঁচকে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল। ভাষার নিয়ম নীতি ভুলে অলীক কল্পনায় ডুবেছিলাম। যা কখনো সম্ভব না, তা নিয়েই ভেবেছিলাম। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিয়া খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বনু শোন, কি হয়েছে বল আমাকে।
মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমদ খান ও মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে। কে কল দিছিল বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া তোমার ফোনে কল আসতেছে। দেখ কে কল দিয়েছে। মেঘ ফোনের স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং হয়ে বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবারও কল বাজতেছে। ওয়াশরুম থেকে তানভীর বলছে, রিসিভ করে বল আমি ব্যস্ত। মেঘও যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া এটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, তানভীর, আমি আবির। মেঘ আর আবির দুজন একসঙ্গে কথা বলে অকস্মাৎ দুজনেই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। ততক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিছিল? মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কিছু হয়েছে? মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এইমাত্র ভাইয়ের ফোনে আবির ভাই কল দিয়েছিল, আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। কি? ভাইয়া কল দিয়েছিল? আলী আহমদ খান সহ সবাই তানভীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যিই যোগাযোগ নেই, আমি জানি না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ 2 সিঁড়ি উঠে তানভীর ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা। তাছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগ থাকতোই তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নেই সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমার সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে। ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনেই মেঘের বুক কাঁপছে। দু চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আম্মুরা সামনে দাঁড়ানো, তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানেই আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালনও তাকেই করতে হবে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনেছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাজভারী কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানে আছো রাত 10টার মধ্যে বাসায় আসবে। আচ্ছা। আলিমত খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিয়া খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মালিয়া খান নিজের রুমে গেলেন। আলিমাত খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিয়া খান কপট রাগ দেখিয়ে বললেন, সেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না, তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না? আলী আহমদ খান রাজভারী কণ্ঠে বললেন, শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম। কিন্তু সে নিজে দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কী হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমি এখন তার রাগ জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা আর নিয়ম নীতিই করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমদ খান ভ্রু কুঁচকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বোঝো কেমন ছেলে তোমার। মালিয়া খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমদ খান সশব্দে হেসে বললেন,
মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিয়া খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খান বাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর। এই ভালো এই খারাপ। মালিয়া খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে। সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেইন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখেই মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘও নীরের দৃষ্টিতে আবিরকে পরখ করেছে। এই এক সপ্তাহে আবির মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফোলা ফোলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করতেছ? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তাই এই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেওয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ। আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তোমার মাথার কি ঠিক আছে? সেটা এক সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করাবে তা না, ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছো। মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথায় কিছু মনে করো না। চলো, খাবে চলো। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্চু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। কিছু মনে করবেন না, প্লিজ কিছু মনে রাখবেন না। দূর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও। চলো, খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেট গেছেন। আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসার স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে। আলী আহমদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একবারের জন্য মুখ কালো করেও কথা বলেনি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছন থেকে আবির ডাকল, ম্যাম। মেঘ আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করলো না? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, হুম। তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি। আরেকটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মন মরা হয়ে পড়ল। 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন, মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয় মুচড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের 2 চোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবুও সহিষ্ণুতাই তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে।
আবিরের ভাব গতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচ্চুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফেরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টার কাজ একা হাতে সামলাচ্ছে। কখনো রাত 2টা 3টায় বাসায় ফেরে, কখনো বা ফেরেও না। মেঘ দিনে কয়েকবার কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না। সবসময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করছে। আবিরকে জিজ্ঞেসও করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনো। মালিয়া খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে হাসতে হাসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিয়া খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণকুহরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আঁখি যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিটা মেঘের গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরের তোলপাড় চোখে মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নিরেট, চোখে নেই কোনো লুকোচুরি, ভ্রু যুগল কুঁচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি, দু চোখ ছলছল করছে। মালিয়া খান আর্তনাদ করে উঠলেন, পড়াশুনোর নাম করে 7টা বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি, আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই। মালিয়া খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না, টাকা পয়সার প্রয়োজন নেই, আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমদ খান রাজভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি, তোমার ছেলে নিজে বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরও 4-5 মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিয়া খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছে। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনেও মালিয়া খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিয়া খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেদিকেই ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশপাশের ব্যবসা গরমে মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেট হাতে রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরেই থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই দু চোখে তাকালেই আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে, তখন থেকেই আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিষ্ণু আর ধৈর্যের কথাই বলে এসেছে। আহমেদ খান হঠাৎ ভনিতা না করেই জিজ্ঞেস করল, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান দাঁড়িয়ে চল শক্ত করে জবাব দিল, না, আমার কিছুই বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। ইম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোলপাড় চলছিল, এখন তার ছিটে ফোঁটাও বাইরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা দু চোখের পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে ব্যালকনিতে বসেছিল, সারাদিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে, আর মনে মনে আবিরের কথা ভাবছে।
আবির বলেছিল কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজতেছে। মিম কিছুক্ষণ পর পর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখলো আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই, শুকনো ঠোঁটে হাসির রেশ মাত্র নেই। কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাঁকারি দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বেরোবি, আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছুই বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টার আগেই বাসা থেকে বেরিয়ে রিকশায় করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিয়া খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতেই আবিরকে দেখল। মেঘকে দেখেই আবির জিজ্ঞেস করল, খেয়ে আসছিস? মেঘ উপর নিচ মাথা নাড়ল। পশ্চিমে আকাশ জুড়ে রক্তিম আভায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসল। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনেই হাঁটতে শুরু করলো। মেঘের চিবুক নামানো। কিছুটা এগোতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি। কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্ততপক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুই কি এখনো রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে। 2 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্যও তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসল। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঠিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখনও অর্ধেক চা আছে, সেখানেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরের হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পড়ে রাখবে। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বোঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতেই আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, বাসায় যাব না? আবির ভ্রু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকে রাতটাই। কাল থেকে হুঠার জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো। ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষ করে বেরিয়েছে। আজ কারো মুখেই তেমন কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যার পরপর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশপাশের মানুষজন দেখছে। কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে।
একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক খুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তেই মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশপাশ তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখে বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সন্তর্পণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। বাসায় এত এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতর 3 আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের একটা সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে স্তব্ধ স্বরে বলল, কে বলছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের 2 হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ 2 হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবির দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে। অন্যটা একটু বড় হয়, মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, আমার হাতে ওই চুড়িটাই লাগবে, এটা আপনি কিভাবে বুঝেছেন? আবির 2 চোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলেই। আবিরের মুখে দুষ্টু হাসি দেখেই মেঘ ভ্রু কুঁচকাল। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। সরি ভাবি, আমি আর হাসবো না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসল। তারপর আতুরে ভঙ্গিতে শুধালো, আর কি নিব? আবির ওষ্ঠযুগল আরও প্রশস্ত করে বলল, হায় রে মেয়ে মানুষ, 1 সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু 2 আঙুলে পরখ করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির অকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে 2টা টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধ হয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলোই খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানভীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিক্সায় ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই 3টা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজগুজুও করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। 3টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশের ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, হ্যাঁ, কেন? আর একটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনও কিছু না বললেও
মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? আর আবির ভাইকে কিভাবে চেনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমিই তবে সে, যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরে পেত্নী দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখেই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে। তাই শিওর হতে তোমাদের ফলো করে এখন পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবির মতো একজন মানুষ পেয়েছো। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ, এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবে, বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে, নিশ্চিত ভাববে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখ তোর, মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আরে মেয়েটা আপনাকে কত ভালো। বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল, কোনটা আসছিল? মেঘ চোখ বড় বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ নেই? আবির অকস্মাৎ টেবিলের নিচে তানভীর পায়ে পা চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আঁতকে উঠেছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয়, মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়। কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলল, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেইন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কিরে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিমার আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হইতেছে, তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না, এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসবো, তাহলে হবে তো? আলী আহমদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে, মিমার আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাজভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাই আর রাসেল ভাইয়াকেই নিতে হবে, তার জন্য মিটিং প্রয়োজন না?
হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে? ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি, কোমরের বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোঁপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। অকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা, যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না। কিছু তো বল প্লিজ। অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খোলেনি। এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বোঝার চেষ্টা করেনি। তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাঁটা পেছানো পথকেই বেছে নিতে হয়েছিল। তখন আবির বাড়ি ছাড়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ। অথচ আজ সম্পূর্ণ উল্টো। আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে। মালিয়া খানকে বোঝানোর পর উনি মেনেই নিয়েছেন, কিন্তু মেঘ কোনো কিছু বোঝার অবস্থাতেই নেই। আবিরের উপস্থিতি ছাড়া মাত্র 7 দিনেই মেয়েটা হাতমরা হয়ে গিয়েছিল। সেখানে 7 সমুদ্র পার হয়ে আবির চলে যাবে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ঘণ্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাতাড়ি ভাবনায় মগ্ন। হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের 3 বান্ধবীর, যাদের মধ্যে একজন বলেছিল, তুমিই তবে সে যার জন্য আবির কলেজে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ে থাকলে বাইরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না। এটুকু মনে পড়তে মেঘ অকস্মাৎ সোজা হয়ে বসল। রেস্টুরেন্টে বিষয়টা সেভাবে ভেবে দেখেনি, তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন? মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আচমকা বুকের বাঁ পাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে। 9 বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে। যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ, তবু মেঘ স্তব্ধ হয়ে গেছে। কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে। ততক্ষণে রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 11টা 12টার ঘরে। আবিরের রুমের দরজা চাপানো, তবুও ইতস্ততা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল। ছুটে গেল রুমের ভেতর, কিন্তু আবির রুমে নেই। রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সব কিছু গুছানো দেখেই মেঘের বুকটা আবারও ছ্যাদ করে উঠল। রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসাই আছে। রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে। ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির, দৃষ্টি আকাশের পানে। মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে। আবিরের পেছন সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতর আটকে থাকা সবটুকু নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল। আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে। মেঘের নুপুরের শব্দ আবিরের কর্ণকুহরে প্রবেশের আগেই মেঘ পেছন থেকে আবিরকে চাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে ছাদের সাইডের দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করল। মেঘের ছোট্ট ছোট্ট দুটো হাত আবিরের বুকের ওপর। মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে। আবির এক হাতে নিজের দু চোখ মুছে মেঘকে খানিকটা ছাড়িয়ে সামনে ঘোরালো। মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে। মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে। পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই। ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা বেড়েই চলেছে। আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা উপরে আর এক হাতে পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে আকুতি শুরু করেছে। এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে। এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে, তবে আজ দুজনের মাঝে 1 ইঞ্চির দূরত্ব নেই। দুটা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে। আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার উপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে। কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি। আবির সঙ্গ পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে। অকস্মাৎ মেঘের খোঁপার বাঁধন খুলে
আবিরের দু হাত থেকে মেঘের ঘন কালো চুল পৌঁছে গেছে হাঁটুর উপর পর্যন্ত। আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনে। মেঘ আবিরের বুকের বাঁ পাশে মাথা রেখে অবাধে কাঁদছে। আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে। প্রায় ৪৫ মিনিট পেরিয়ে গেছে, অথচ মেঘ থামছেই না। আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, এবার একটু থাম প্লিজ। মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামল, তবে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হয়, আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে, যা বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে। মেঘ ফোঁফানো কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবির এক হাত মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কণ্ঠে বলল, এই বিস্তৃত নক্ষত্রমণ্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক 5 মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে, সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখব না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ প্লিজ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।